আমন্ত্রণ শনিবারের বিশেষ অর্থযোগে শেয়ার বাজারের নানা তথ্য পর্যবেক্ষণ বিশ্লেষণ ও পর্যালোচনা নিয়ে সঙ্গে আছি আমি জুলি আলম। দর্শক, সারা বিশ্বে আর্থিক খাতে সবচেয়ে জরুরি বিষয় স্থিতিশীলতা, কিন্তু বাংলাদেশে সেটি সোনার হরিণ। মাঝে মাঝে দেখা মেলে তো এরপরই আসলে হাওয়া হয়ে যায়। বাংলাদেশের পুঁজিবাজারে এটি বড় বেশি বাস্তব। বিনিয়োগকারী কিংবা দেশের অর্থনীতি কারোরই আশা পূরণ হচ্ছে না এই বাজারে। সবশেষ পরিস্থিতিও তাই। ফ্লোর প্রাইস ওঠার পরও বেশ কিছু ধকল সয়ে বাজার একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আশায় আবারও ঘুরে বালি। কেন এমন হচ্ছে? এদিকে বাজেট যত এগিয়ে আসছে, কর নিয়ে গুজব আর আলোচনা ততই শক্তিশালী হচ্ছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স আসছে না, বিএসএসসি চেয়ারম্যান সেটি বলে দেওয়ার পরও আবার আইএমএফ এর চাপে সেটি নাকি আসছে শোনা যাচ্ছে। সেটি হলে মন্দ বাজার তো আসলে আরও বেহাল হবে। আর ডিএসসির কোয়ারি নিয়েও কিন্তু আসলে বিনিয়োগকারীরা বিরক্ত। এই সব কিছু নিয়েই কথা হবে আজ পুঁজিবাজার নিয়ে বিশেষ শনিবারের এই অর্থযোগে। আজ আমার সঙ্গে আছেন মোহাম্মদ রেজাউল করিম, মুখপাত্র বিএসএসসি, এবং মোহাম্মদ সাজিদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য আজকে আমাদেরকে এই মুহূর্তে। রেজাউল করিম, শুরুতে আপনার কাছেই প্রথম প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে আসলেই বাজারের এই অবস্থা কেন? আমরা দেখলাম যে টানা দরপতন কাটিয়ে বাজার একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরও দেখলাম হঠাৎ করেই বাজারের দুরবস্থা তৈরি হলো। যদিও আগে থেকে বেশ অনেকদিন ধরেই মন্দা, কিন্তু তারপরে মনে হচ্ছিল যে ফ্লোর প্রাইস ওঠার পরে একটু একটু করে হয়তো বাজার চেষ্টা করছে ওঠার। বিশেষ করে গত সপ্তাহটা যদি আমরা দেখি, যে মানে 5 কার্য দিবসের মধ্যে 4 দিনই ভয়াবহ রকমের পতন হয়েছে বাজারে। আসলে হঠাৎ কি হলো? আপনারা আসলে কি দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং 71 টিভির দর্শকদের সালাম এবং শুভেচ্ছা। তো বর্তমানে বাজার কতটা অবমূল্যায়িত সেইটা দিয়ে আমি শুরু করতে চাই। 2010 সাল থেকে যদি দেখি যে আর্নিং এর কত গুণ প্রাইস ছিল, সেখানে মাল্টিন্যাশনাল সহ গুড ফান্ডামেন্টালের এই প্রাইস আর্নিং রেশিওটা 26 এর মতো ছিল, এবং সবচেয়ে কম ছিল কোভিড পিরিয়ডে এবং 2020 সালে, তখনও এটা আপনার 10 প্লাস ছিল। বর্তমানে কত আছে? বর্তমানে আমাদের যে মানে মার্কেট এভারেজ পি থেকে গুড ফান্ডামেন্টালের পি অনেক কম, এখানে 11 প্লাস, মানে একদম ক্লোজ টু দা বটম প্রাইস আর্নিং রেশিও। তার মানে আমরা কিন্তু এখন বাজার মানে অনেকটা অবমূল্যায়িত বলতে পারি। যে কোনো মুহূর্তে এখানে আমাদের ইনভেস্টর হবে। আমাদের বাজারের একটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হইলো যে যখন বাজার পড়তে থাকে, সকল ইনভেস্টরের একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কাজ করে যে বাজার আরো পড়বে। আবার যখন বাড়তে থাকে তখনও সেম সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তাদের কাজ করে। আমাদের কন্ট্রারিয়ান ইনভেস্টরের পরিমাণ খুবই কম। কন্ট্রারিয়ান ইনভেস্টর হলো যারা আপ মার্কেটে বিক্রি করতে থাকে, ডাউন মার্কেটে কিনতে থাকে। এইটার খুবই ক্রাইসিস আমাদের মার্কেটে। আমরা যদি এই কন্ট্রারিয়ান ইনভেস্টরের সংখ্যা বাড়াইতে পারি, বাজারে এই ধরনের প্রবলেম থাকবে না। তো বর্তমান বাজার সিচুয়েশনে বর্তমানে যে ডাউনওয়ার্ড ট্রেন্ড, সেখানে যদি আমরা কারণগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে আমাদের মানে বাজেট সহ বাজারের অন্যান্য ইন্ডিকেটর নিয়ে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর অনেক মানে নেগেটিভ স্পেকুলেশন আছে ইনভেস্টরদের মাঝে, যে কারণে তারা অনেকটা মানে আপনার কনফিডেন্স লুজ করছে এবং বাই মোডে আসতেছে না। সাইডলাইনে বিনিয়োগকারীগুলো অনেক বসে আছে। এবং আমাদের বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যারা আছে তারাও যদি দেখেন যে কোনো বাজার ডাউনের সময় তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকে, যে দাবি দেওয়াগুলো কিন্তু অনেকটাই গবেষণা লব্ধ দাবি দেওয়া না। আসলে এই দাবিগুলো পূরণ হইলে যে বাজার ঠিক হবে সেই রকম কোনো রিসার্চ বেস কিন্তু তারা দাবি করে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ যত বড় বিনিয়োগকারী আছে তারাও কিন্তু তাদের যে প্রফেশনাল আচরণ করা, সেই মানে প্রফেশনাল আচরণ তারা করতেছে কিনা। আচ্ছা, আপনি অনেকগুলো কারণ এখানে উপস্থাপন করলেন। এই কারণগুলো আসলে বিএসএস এর কি এক্ষেত্রে কোনো কিছুই করার নেই? এখানে আপনি জানেন যে আমরা মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতেছি, এবং বর্তমান ডাউন মার্কেটে যাতে বাজারটা আপওয়ার্ড ট্রেন্ডে ফিরে আসে, নেগেটিভ প্রচারণা কারণে যে ডাউনওয়ার্ড ট্রেন্ডটা হচ্ছে সেই নেগেটিভ প্রচারণা বন্ধ করার জন্য কমিশন কাজ করছে। আপনার বাজারের ডাউনওয়ার্ড ট্রেন্ডের ক্ষেত্রে আস্থা সংকট হয় অনেক ক্ষেত্রে, মানে আনলফুল ট্রেডিং অ্যাক্টিভিটিসের কারণে। সেই আনলফুল ট্রেডিং অ্যাক্টিভিটিস বন্ধ করার জন্য কমিশন স্ট্রংলি কাজ করতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সার্ভেলেন্সের ভার্সন 4 নেওয়ার জন্য কাজ করছি। সেটা আসলে বাজারের অনিয়ম থাকবে না বললেই চলবে, এবং রিয়েল টাইম সার্ভেলেন্সের মাধ্যমে যারা
দোষী হবে তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আছে তারা বাজারের লেনদেন বৃদ্ধির জন্য, টার্নওভার বাড়ানোর জন্য এবং বিনিয়োগকারীদের কনফিডেন্স বৃদ্ধির জন্য যত ধরনের তাদের পলিসি সাপোর্ট দরকার, যে ধরনের কিন্তু বিনিয়োগকারীদের কনফিডেন্স তো আসলে কোনো কিছুতেই ফিরছে না, সেটা বাজারের চিত্র দেখলেই আমরা বুঝতে পারছি। রেজাউল করিম আপনি আছেন আমার সঙ্গে, আমি একটু সাজিদুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। আসলে আপনার কাছে কি মনে হচ্ছে বাজার এইরকম খারাপ অবস্থার মধ্যে আসলে কেন পড়লো? আপনি রেজাউল করিমের কথাও শুনছিলেন, আসলে তিনি যা যা বলছিলেন তার সবগুলো কথার সাথে কি আপনি একমত? জুলি, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ একাত্তর টিভির সমস্ত দর্শকদেরকে। আমি বিএসসিসি যে সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর সাহেব উনি যেগুলো বললেন প্রত্যেকটি কথার সাথে আমি একমত। আসলে মানে আমাদের বাজারে সবচেয়ে বড় যে কারণটি হয়েছে সেটা হলো প্রবল আস্থার সংকট। এই আস্থার সংকট গুলো হয়েছে কিন্তু আসলে দেখেন আপনি অনেকদিন থেকে আস্থার সংকট, কিন্তু ইদানিং যে জিনিসটা হয়েছে সেটা হলো যে অর্থনৈতিক একটি সংকট আসছে এরকম একটি খবর আমরা আসলে পেপার পত্রিকাগুলোর মাধ্যমে প্রতিদিন দেখতে পাচ্ছি। না, এগুলো আসলে একদম লেম কথাবার্তা সাজিদুল ইসলাম, যে অর্থনীতির মন্দা আসছে, এগুলো আসলে এর জন্য কি বাজারের এই অবদূর অবস্থা, সেটা কি আসলে মানে কিভাবে এটা মানা যায়? না, আমি এগুলোকে একা দায়ী করছি না, এগুলো কিন্তু অনেক বড় অনুষঙ্গ। আপনি আস্থা সংকটের কথা রেজাউল করিমও বলছিলেন, আপনিও বলছেন, কিন্তু এই আস্থা সংকট আসলে কেন তৈরি হলো বিনিয়োগকারীদের মধ্যে, এবং সেইটা দূর করা বা আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব আসলে কাদের? সেই কথাটি শুনলেন না শোনার আগে আপনি বলবেন আপনি একটু দেন। আমি বলছিলাম যে দেখেন অর্থনৈতিক যে সংকট দেশে আছে বা দেশে যে অর্থনৈতিক সংকটের কথা আপনারাই প্রতিদিন প্রচারণা করছেন, এগুলো যদি সত্যি হয় তাহলে আপনি কিভাবে আশা করেন যে বাজার ভালোভাবে কাজ করবে? টাকার অবমূল্যায়ন হচ্ছে। আপনি একদিনে আমার টাকা 8% নাই, আমার যদি 1 লক্ষ টাকা থেকে থাকে তার 8% একদিনে নাই হয়ে যায়। ব্যাংকে যদি সুদ হার বেড়ে আপনার 14% চলে এসছে, আপনি এগুলোকে কিন্তু বাদ দিতে পারবেন না। আমি যদি ব্যাংক ট্রেজারি বন্ডের কথা চিন্তা করি, ট্রেজারি বন্ড 12%, ট্রেজারি বিল 11.5%, এগুলোকে আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না। তারপরে আপনার ট্যাক্স হার যেটি বরঞ্চ কমছেই না, আরো যারা ট্যাক্স দিচ্ছেন যে কোম্পানিগুলো তাদের উপরে সরকার, আমরা শুনতে পাচ্ছি এখনো এগুলো কোনোটাই প্রতিফলিত হয় নাই বা এগুলো কোনোটিতে হয়নি, কিন্তু এগুলো যখন আলোচনায় আসে স্মার্ট বিনিয়োগকারী যারা তারা কিন্তু স্বাভাবিকভাবে একটু সতর্ক অবস্থানে নেন। দেখেন 6 তারিখে বাজেট আসছে, এই বাজেটকে কেন্দ্র করে অনেক বিনিয়োগকারী সতর্ক অবস্থানে চলে গেছেন। এই অনেক বিনিয়োগকারী বলতে সবচেয়ে যারা বড় বিনিয়োগকারী, বৃহৎ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আমি এদেরকে মিন করছি। তারা যখন সতর্ক অবস্থানে চলে যায় তখন স্বাভাবিকভাবে ছোট বিনিয়োগকারীর পক্ষে সম্ভব না বাজারকে কোনোভাবেই মুভমেন্ট করা। আসলে আমাদের মার্কেটে একটার পরে একটা ইস্যু আমরা তুলে ধরতেই পারি, এখন আবার সামনে বাজেট, সেই ইস্যুকে আমরা নিয়ে আসছি যে সামনে বাজেট, এজন্য হয়তো সতর্ক অবস্থানে থাকতে চাচ্ছেন বিনিয়োগকারীরা। আসলে এই ইস্যুর কথা তো বলে শেষ করা যাবে না, কিন্তু আসলেই কি এই ইস্যুগুলোর কোনো যৌক্তিকতা আছে যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি বাজার পতনের ক্ষেত্রে? বিনিয়োগকারী ভাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি কার কাছে প্রশ্নটি রাখতে চান? আসলে প্রশ্ন বলতে কি, আমরা বিএসসিসি বিনিয়োগকারী এরা তো মানে সমর্থক, ওনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাজারে যেন পজিটিভ সাইন হয় বা বাজারের একটা মানে আপনার হলো পজিটিভ ভাবে চলে, সেটা অব্যাহতভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। তো এই মুহূর্তে আপনার হলো আইএমএফ এর যে পরামর্শে এনবিআর এর যে প্রস্তাবনা আপনার হলো ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের উপরে আপনার হলো 15% গেইন ট্যাক্সটা আরোপ করার যে প্রস্তাবনাটা দিয়েছেন, সেই জিনিসটা ইতিমধ্যেই বাজারে আমরা খবর বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে পাওয়ার প্রেক্ষিতে আপনার বাজারের উপরে যে ধরনের একটা প্রতিক্রিয়া হচ্ছে, এটা আসলে যদি আপনি দেখে থাকবেন জুলি আলম, যে বর্তমানে আপনার হলো বাজার দীর্ঘদিন যাবত যে অবস্থা যাচ্ছে, এমত অবস্থায় এই ধরনের প্রস্তাবনাটাকে যদি আপনার হলো আইন আকারে পাশ করা হয়, এটা বাজারের উপরে কতটুকু প্রভাব ফেলবে সেই বিষয়টা নিয়ে আমি রেজাউল করিম স্যার মানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বিষয়ে বিনিয়োগকারীদের পালস চিন্তা করে, বাজারের পালস চিন্তা করে অবশ্যই আপনার এনবিআর এই প্রস্তাবনাটাকে আপনারা রিভিউ দিবেন অবশ্যই বাজারের স্বার্থে, কারণ এই মুহূর্তে বিনিয়োগকারীরা গেইন অবস্থায় নাই। আপনার বিভিন্ন রকমের পুঁজি বাজারের ব্যাপারে যে প্রস্তাবনাগুলো আসে, আপনি বাজারের এই ধরনের প্রস্তাবনাগুলোর প্রেক্ষিতে বাজারে আমরা দেখতে পাই যে সবসময় নেগেটিভ একটা পরিস্থিতি তৈরি হয়। তো এই অবস্থায় আপনি এমনিতেই বিনিয়োগকারীরা পার্সিয়ালি আপনার কর, আপনার ভ্যাট ট্যাক্সের আপনার ভারে
আপনার জর্জরিত। আবার নতুন করে যদি আপনার একেবারে পরিষ্কার আপনার এই প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে কি আপনার? বিষয়টা নিয়ে অবশ্যই বিবেচনা করা উচিত বলে আমরা মনে করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য রেজাউল করিম। আসলে একটা সিদ্ধান্তের কথা আমরা শুনতে পাচ্ছি, যেটি আসলে বিনিয়োগকারী ভাইও বলছিলেন যে আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীদের লাভ 40 লাখের বেশি হলে 15% কর দিতে হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে অর্জিত মুনাফার উপর এই কর বসানো হবে। আসলে আমরা কয়েকদিন আগে শুনেছি বিএসএস এর চেয়ারম্যান কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছেন যে আসলে এই ধরনের কোনো ট্যাক্স আরোপ করা হবে না। তারপরও আমরা এ ধরনের কথা শুনতে পাচ্ছি। কি বলবেন এক্ষেত্রে? বিএসএস কি আসলে কোনো কিছু ভাবছে বা রিভিউ করার কোনো পরিকল্পনা আছে কি? এটা আমরা সবসময় চাচ্ছি যে আপনার ব্যক্তির যে ক্যাপিটাল গেইন সেইটা করমুক্ত থাকবে, এটা আমাদের প্রত্যাশা। এবং চেয়ারম্যান মহোদয় এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথেও বিষয়টা রিকোয়েস্ট করে জানিয়েছে এবং চেয়ারম্যান মহোদয়কে আশ্বস্ত করেছেন। তবে যেহেতু গভর্নমেন্টের অনেক বেশি রেভিনিউ দরকার, আইএমএফ এর যদি কোনো এই ধরনের শর্ত থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে যদি এই ধরনের ট্যাক্স ইম্পোজও করে, সেক্ষেত্রেও সাময়িকভাবে পুঁজিবাজারে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। দীর্ঘমেয়াদীতে খুব বেশি ইম্প্যাক্ট পড়ার সুযোগ নাই, কারণ আমাদের 1% বিনিয়োগকারী, টোটাল বিনিয়োগকারীর 1% বিনিয়োগকারী ধরেন যে আপনার 40 লাখ টাকা প্রতি বছর ক্যাপিটাল গেইন করতে পারে না। তো যে কারণে এইটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা অভ্যাস গড়ে উঠবে যদি 40 লাখ ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স ইম্পোজ করাও হয়। আমরা আশাবাদী যে এটা করবে না। যদি করাও হয় দীর্ঘমেয়াদীতে এটার সুফল বেশ কিছু আছে। এখন দেখেন যে আমাদের যদি পাস্ট হিস্টোরিক্যাল রেকর্ড দেখেন যে যত বেশি ক্যাশ ডিভিডেন্ডই দিক, সেক্ষেত্রে রেকর্ড ডেটের পরে ওইটার প্রাইস অনেক কারেকশন হয়, মানে ডাইলুটেড কমে যায়। তার আগে সবাই সেল করে, প্রাইস ওইভাবে বাড়ে না, কারণ তারা মানে এই ডিভিডেন্ডের ট্যাক্স দিতে হবে দেখে ডিভিডেন্ড এক্সারসাইজ করতে চায় না, তারা শুধু ক্যাপিটাল গেইন চায়। তো এইটা হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস গড়বে এবং আর দেখা যাবে যে আমাদের যে ক্যাপিটাল মানে ক্যাশ ডিভিডেন্ডের পরে রেকর্ড ডেটের পরে প্রাইসটা ডাইলুটেড হয়ে রিসেন্টলি এই কারণে অনেক ইন্ডেক্স ফল করছে। মানে আমাদের ইন্ডেক্সের যদি ইম্প্যাক্ট দেখেন, দেখবেন যে প্রায় 150 পয়েন্টের মতো ইম্প্যাক্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, পরবর্তীতে রেকর্ড ডেটের পরে প্রাইস ডাইলুটেড হয়ে আপনার নেক্সট প্রাইসটা কারেকশন হয়েছে এবং এটা ইন্ডেক্সের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তো এই ধরনের কিছু সুবিধাও আছে। তবে আমরা প্রত্যাশা করব যে এনবিআর এই ধরনের কোনো ট্যাক্স ইম্পোজ করবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এবং এইটা আমাদের চেয়ারম্যান মহোদয় মানে এইটার ব্যাপারে পার্সু করতেছেন। আমরা আশাবাদী যে এটা থাকবে না এবং 6 তারিখে বাজেট ডিক্লেয়ার হলেই সেটা জানা যাবে। জি, এই মুহূর্তে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। আসলে সম্প্রতি বেশ কিছু কোম্পানি লেনদেন ও শেয়ার দর নিয়ে সতর্ক বার্তা দিয়েছে ডিএসসি। এছাড়া ব্রোকারেজ হাউসে এই সকল কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে, কিন্তু কিছুদিন পরই আসলে আমরা এই ধরনের সংবাদগুলো শুনতে পাই। এটাকে আসলে আপনারা কিভাবে দেখেন? কারণ এই ধরনের কাজ যখন হয় বিনিয়োগকারীরা আতঙ্কিত হবেন, আসলে এটাই তো স্বাভাবিক নাকি? যখন তাদের সকল ধরনের তথ্য চাওয়া হবে, হয়তো সে কিন্তু কোনো ক্রাইম করেননি কোনো শেয়ার কিনে, কি বলবেন? আসলে তারই প্রতিফলন কিন্তু আমরা বাজারে দেখতে পাই, যে নেতিবাচক যে অবস্থা। ধন্যবাদ জুলিয়া, আমি আপনার কথার সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। বাজারে এই ধরনের তথ্য চাওয়া কোনো অপরাধ না, এটি পুঁজিবাজারের পরিচালনার একটি অংশ। আপনি যখন কোনো শেয়ার যখন এরকম হঠাৎ করে দাম বেড়ে যেতে থাকে, তখন বাজারের স্বার্থে, বাজার পরিচালনার স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে বিএসসি বা ডিএসসি, তার দায়িত্বের মধ্যেই পড়ে এটিকে খতিয়ে দেখা যে এর ভিতরে কোনো রকম কোনো কারসাজি হচ্ছে কিনা। এই কারসাজির জন্য যদি কোনো বিনিয়োগকারী জড়িত থাকেন, তার তথ্য চাওয়া যেতেই পারে। এর অর্থ এই না যে আমার তথ্য চেয়েছে। বাজারে আপনি যে শেয়ারটির কথা বলছেন কই আমার তথ্য তো চাই। আর যদি আমার তথ্য চায়, আপনারা যেটি মনে করছেন যে সমস্ত তথ্য চাওয়া হয়, না, কখনো সমস্ত তথ্য চাওয়া হয় না। শুধুমাত্র উনি যে লেনদেন করেছেন লেনদেন হিস্ট্রিটা তারা দেখে। লেনদেন হিস্ট্রিতে অনেক ধরনের জাগলারি করা, মানে এটা দেখার জন্য তিনি কোনো কারসাজির সাথে জড়িত আছেন কিনা, কেউ কোনো কারসাজির সাথে জড়িত আছেন কিনা এটি দেখাটা, এটি নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন, প্রাথমিক বা সেকেন্ডারি নিয়ন্ত্রক যারা আছেন, তাদের এটি দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা যদি মনে করেন যে এটির কারণে বাজার পতন হচ্ছে, তাহলে আসলে এই ডিপার্টমেন্টটাকে বন্ধ করে দিতে হবে। কোনোদিন তারা কোনো কাজ করতে পারবেন না। এটি বাজারের স্বার্থে, বিনিয়োগকারীর স্বার্থে এটি করা জরুরি। এটির সাথে বাজার পতনের কোনো সম্পর্ক নেই। বাজার যদি একটি কোম্পানির কারণে হয়ে থাকে, তাহলে বাজার আর 10টি কোম্পানি পড়ে যাবে কেন? 10টি কোম্পানি তো বাড়েনি। 10টি কোম্পানির তো প্রতিবেদন বা
বিনিয়োগকারীর তথ্য তো চাওয়া হয়নি, সেই প্রতিষ্ঠানের শেয়ারের দাম আমরা পড়ে গেছে। ঢালাও ভাবে দেখতে পাই যে অনেকগুলো কোম্পানির বা বিনিয়োগকারীদের আসলে তথ্য চাওয়া হয়। আমি এই বিষয়ে একটু রেজাল্ট করি বা আপনার একটু মন্তব্য শুনতে চাইবো আসলে, যদিও আমার হাতে একদমই সময় শেষ, যদি এক লাইনে আপনার মন্তব্য বলেন। আচ্ছা, আমরা মনে করি যে বাজারের গতিতে চলবে এবং সেখানে যদি কোনো আনলফুল ট্রানজাকশন আইডেন্টিফাই করতে পারে বা প্রিমিয়াম এভিডেন্সের জন্য কালেক্ট করা দরকার পড়ে সেটা করবে। এখানে জিরো টলারেন্স। তো আমরা প্রত্যাশা করছি যে বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানগুলো আর বিনিয়োগকারীদের সাথে এঙ্গেজমেন্ট আরো বাড়াতে হবে এবং এর মাধ্যমে সাইডলাইনে যেসব বিনিয়োগকারী আছে তাদেরকে বিনিয়োগে নিয়ে আসতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এর মাধ্যমে আমরা মনে করি খুব দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে এবং বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব যে ধৈর্য ধারণের জন্য, এবং এটা কেনার সময় গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ আন্ডার ভ্যালু আছে, এখানে যার সক্ষমতা আছে সক্ষমতা অনুযায়ী দীর্ঘমেয়াদীতে ইনভেস্টমেন্ট। আসলে আমার হাতে সময় একেবারেই নাই, যদিও ডিএস এর এই কোয়ারি নিয়ে আরো অনেকগুলো কথা বলার ছিল বা আরো বেশ কিছু প্রশ্ন আমার কাছে ছিল। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে। দর্শক, শেষ করছি আজকের অর্থযোগ। থাকুন ৭১-এর সঙ্গেই।